ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথমেই বলি, এই যে আমি জাজমেন্টটা আজকে আলোচনা করব সেটার হদিশ দিয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলের এক বন্ধু কমেন্ট করে, মিস্টার কাঞ্চন দাস। তো তারপর আমি এই কেসটাকে একটু স্টাডি করে কিভাবে এটা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সমস্ত শিক্ষকের জন্য টেট বাধ্যতামূলক, তার বিপরীতে কিভাবে যুক্তি হিসাবে দাঁড় করানো যায় সেটাই একটু বোঝানোর চেষ্টা করছি আমি। মামলাটি ছিল 2006 সালের, যেটা জাজমেন্ট পাস্ট হয়েছে 15ই ফেব্রুয়ারি 2008। মামলার প্রেক্ষাপট ছিল অন্ধ্রপ্রদেশে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ গ্রেড 2 পদে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে কন্ডিশন ছিল লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ হবে। কিন্তু বোর্ড লিখিত পরীক্ষার পরে নতুনভাবে একটি ন্যূনতম কাট অফ মার্কস ঠিক করে দেয়, যা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল না। আবেদনকারীদের মধ্যে কে মঞ্জুশ্রী অভিযোগ করেন যে প্রক্রিয়া শুরু হওয়ার পরে এভাবে নিয়ম পরিবর্তন করা বেআইনি। এবার সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট পাস করেছিল তার বাংলায় একটু সারমর্ম আমি বলি, তারপর জাজমেন্টের মেন অংশটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিম কোর্ট যেটা অবজারভেশন করেছিল, বিজ্ঞপ্তিতে যা বলা আছে তাই অনুসারে প্রক্রিয়া চলতে হবে। প্রক্রিয়ার মাঝপথে নতুন শর্ত বা মানদণ্ড আরোপ করা যাবে না। নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এবং সেটা শেষ হবে পদ পূরণ হবার পর, এই সময়ের মধ্যে নিয়ম পরিবর্তন করলে তা প্রার্থীদের প্রতি অবিচার হবে। এখানে সুপ্রিম কোর্ট খুব সুন্দর একটি বাক্য ব্যবহার করেছিল, রুলস অফ দি গেম ক্যান নট বি চেঞ্জড আফটার দি গেম হ্যাজ বিগ্যান। অর্থাৎ নির্বাচন মানে সিলেকশন প্রসেস শুরু হওয়ার পরে যোগ্যতার মানদণ্ড পাল্টানো যাবে না, যদি না আইনে বা বিজ্ঞপ্তিতে সেটা বলা থাকে। অর্থাৎ বোর্ড যে ইন্টারভিউয়ে ন্যূনতম নম্বর নির্ধারণ করেছিল তা বৈধ নয়। এবার এটা এই যে মঞ্জুশ্রী রায়, এটা কিভাবে টেট মামলার বিপরীতে ব্যবহার করা যাবে তার কিছু যুক্তি আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ধরুন 2003 সাল, এখানে 2003 সালটা একটা উদাহরণস্বরূপ দেখানো হয়েছে। যিনি বৈধভাবে যোগদান করেছে শিক্ষক পদে, তার চাকরিটা এখন চলমান প্রক্রিয়ার অংশ, অর্থাৎ তিনি শিক্ষকতা করছেন। মাঝপথে নতুন শর্ত টেট চাপিয়ে দেওয়া মানে রুল অফ দি গেম পাল্টে দেওয়া। এই নীতি কে মঞ্জুশ্রী ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ মামলার সুপ্রিম কোর্ট স্থির করে দিয়েছে। এবং যদি সারসংক্ষেপ দুটোকে টানা যায়, যে টেটটা বাধ্যতামূলক রায় মূলত নতুন নিয়োগের ক্ষেত্রে শক্তিশালী বা প্রযোজ্য। 2003 সালে এটা উদাহরণস্বরূপ, যোগদানকারী কোনো শিক্ষকের ক্ষেত্রে এটি সরাসরি প্রযোজ্য নয়, কারণ তিনি তখনকার নিয়মে বৈধভাবে আছেন। এখানে মঞ্জুশ্রী রায়কে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরে বলা যাবে, একজন বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে চলমান চাকরির মাঝখানে নতুন শর্ত চাপানো অসাংবিধানিক। এবার সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে যেটা মূল অংশ আমি একটু তুলে ধরেছি সরাসরি সেটাই। এখানে যেটা বলা হচ্ছে যে এখানে দি রুলস অফ দি গেম মিনিং দেয়ার বাই দ্যাট দি ক্রাইটেরিয়া ফর সিলেকশন ক্যান নট বি অল্টার্ড by the authorities concerned in the middle or after the process of selection has been commenced. তারপরে বলা হচ্ছে, ইন দিস কেস দি পজিশন ইজ মাচ মোর সিরিয়াস। হেয়ার নট অনলি দি রুল অফ দি গেম ওয়ার চেঞ্জড, বাট দে ওয়ার চেঞ্জড আফটার দি গেম হ্যাজ বিন প্লেড অ্যান্ড দি রেজাল্টস অফ দি গেম ওয়ার বিং অ্যাওয়েটেড। অর্থাৎ একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তার রেজাল্ট বের হবে, তার আগে নিয়োগ প্রক্রিয়ার শর্ত পরিবর্তন করা হলো, অর্থাৎ খেলার নিয়ম পাল্টে দেওয়া হলো। দ্যাট ইজ আনঅ্যাকসেপ্টেবল অ্যান্ড ইমপারমিসেবল, পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে। তাহলে এক্ষেত্রেও একজন শিক্ষক যখন আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সেই সময়কার যে নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধি মেনে তিনি শিক্ষকতা পদে যোগদান করেছেন, তার চাকরিটা এখন একটা চলমান প্রক্রিয়ার অংশ। সেই চলমান প্রক্রিয়ার মাঝখানে তার চাকরির নতুন শর্ত দিয়ে তাকে আবার সে সব শর্ত পূরণ করার যে কন্ডিশন সুপ্রিম কোর্ট আরোপ করেছে, এবং সেটা না মানলে তার চাকরি চলে যাবে, এটা কিন্তু খেলার মাঝে নিয়ম পরিবর্তন করারই সামিল। এই বিষয়টা যারা রিভিউ পিটিশন করছেন বা নতুনভাবে মামলাটা সাজানোর চেষ্টা করছেন, তাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এটাকে কিভাবে ব্যবহার করা যায় আপনারা অবশ্যই ভাববেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।